সময়ের বিবর্তনে শহরে প্রকৃতির পরিবেশ পাওয়া এখন আসলে খুবই কঠিন হয়ে পড়েছে। তারপরও আমরা সবাই চেষ্টা করি ছাদের মধ্যে প্রকৃতির কাছে যেন ফিরে আসতে পারি। সেই আলোকেই আজকে আমরা এসেছি শিরিন চৌধুরী আপার বাসায়। উনি উনার ছাদ ছাদ বলতে এটা ছাদ বলা যায় না, আসলে মনে হচ্ছে যে আমরা একটা মাঝখানে জঙ্গলের মাঝখানে বসে আছি। ওর কাছে মনে হয় যে একটা জঙ্গল, চারিদিকে এত গাছ এত তো আপার সাথে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার এইখানে আসতে পেরে আমাদের খুব ভালো লাগছে। একটা জঙ্গল করেছেন, এই জঙ্গলের গল্পটা শুনতে আসছি। কিভাবে এত উৎসাহিত হলেন এই জঙ্গলটা করার জন্য আপনার? এটা খুব ছোটবেলা থেকেই আমার বাবা আর্মিতে ছিলেন এবং মুক্তিযুদ্ধের পাকিস্তান আর্মিতে। হ্যাঁ, তো সবার মধ্যে এরকম ছিল কিনা তখন ছোটবেলা বুঝতাম না, কিন্তু আমাদের আব্বা চাইতেন সব কাজ আমরা করবো, যত আদালি লোকজন থাকুক সব কাজ, সব রকমের কাজ শিখতে হবে। সেইখান থেকে এটা শেখা। আব্বা রোববার দিন হলেই আমাদেরকে বাগানের কাজে ইয়ে করতেন। আমাদের খেলাধুলা ছেড়ে ওটা করতে হতো, খুব খারাপ লাগতো এক সময় আর কি, খুব খারাপ লাগতো, রাগ হতো আব্বার উপরে। হ্যাঁ, আব্বা খেলতে দেন না। হ্যাঁ, এইখান থেকেই আসলে আমার শুরু। আর তারপরে যখন আস্তে আস্তে সবাই বড় হলাম, আব্বা মা জায়গা ভাগ করে করে দিতেন, এখানে তুমি করো, এখানে তুমি করো, কাজটা সুন্দর এই করে, এগুলো আসলে বাবা মার কাছ থেকে। তারপরে যখন বিয়ে হলো, বিয়ের পরে দেখলাম যে শাশুড়িও, শ্বশুর না শাশুড়িও গাছের প্রতি। তারপরে আস্তে আস্তে শাশুড়িকে আবদার করলাম যে এরকম খুব শখ হলো কেন জানি একটা নার্সারি করবো। আচ্ছা, নার্সারি করার খুব ইচ্ছা হলো। তো শাশুড়িকে বললাম 81 সালে, সামনের আমাদের বনশ্রীতে তো জায়গা খালি আছে। শাশুড়ি খুব খুশি হয়ে বললেন আচ্ছা ঠিক আছে করো। তার প্রথমে 81 সালে আমি একটা নার্সারি করলাম, বনশ্রী নার্সারি। বনশ্রী আমার শাশুড়ির দেয়া নাম ছিল, আবাসিক এলাকার নাম। শাশুড়িকে আসলে শাশুড়ি খুশি হবেন এইসব চিন্তা করে, যেহেতু শাশুড়ি আমাকে করতে দিয়েছেন, তো বনশ্রী নার্সারি নাম দিয়ে শুরু করলাম। আর অর্কিডের এটা হলো 1975 সালে আমার বিয়ে হয়েছে। তো বিয়ের পরেই 25 ডিসেম্বর বিয়ে হয়েছে। 28 ডিসেম্বর যখন আব্বা তো ঘর থেকে বেশি বের হতে দিতেন না। আচ্ছা, আগের দিনের তো তখন তো একটু স্বাধীন। বিয়ের 3 দিন পরেই যাচ্ছি বাবার বাড়িতে, তখন রিক্সা করে পুরো এখান থেকে খাদিমনগর। হঠাৎ দেখি একটা গাছে একটা কি যেন বেগুনি ফুল, বেশ অত উঁচুতে না। তারপরে তো রিক্সাওয়ালা চাচাকে বললাম যে চাচা এটা দেন না একটু। তখন আসলে অর্কিড কি আমি জানতেন না। ওই জিনিসটা যেইভাবে গাছে ছিল এনে শ্বশুরবাড়ি জিন্দাবাজারে আচ্ছা গাছে দিলাম। এরপরে ওই গাছটা এখনো আমার কাছে আছে। ওখান থেকে আম্বরখানা। গাছটার নাম কি ছিল আপা? তখন তো জানতাম না, অনেক পরে জেনেছি এটার নাম ফক্সটেল। আচ্ছা, শেয়ালের লেজ। ওই যে এটা বিয়ের মধ্যে আম গাছের মধ্যে দেখা যায়। তারপরে আম্বরখানায় যখন আসলাম, ওখান থেকে শিফট হয়ে লতে সেন্টার হবে, ওই 3 নাম্বার বাসা দিলাম। তারপরে ওই বাসা থেকে শিফট হলাম এই পিছনের বাসা, এইখানে দিলাম। তারপরে এখান থেকে এইটা কনস্ট্রাকশন হবে, তারপরে দিলাম এই প্লটটাতে। এই প্লটটাতে থেকে ওই গাছে আনলাম 7 সালে। ওই আম গাছটাই আছে। আচ্ছা, এখনো আছে। এখান থেকে অনেকজনকে দেওয়াতে আর কি ওরকম ঝুপালো আর হতে পারে, কিন্তু ওই আমার 50 বছরই হয়ে যাচ্ছে প্রায়। 50 বছর? হ্যাঁ, মানে অর্কিডের সাথে আপনার ভালোবাসা। 50 বছর অর্কিডের সাথে আমার ভালোবাসা। এরপরে আমি আর মাথায় আর কি ঢুকে গেছে যে জঙ্গলেই তো এগুলো পাওয়া যায়। আলুর তল বিভিন্ন জায়গায় ঘুরতাম, যখনই যাইতাম মাথায় এক চিন্তাই থাকতো গাছ। হ্যাঁ, অর্কিড না, গাছের পরে জেনেছি যে এগুলো অর্কিড। আস্তে আস্তে করতে 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 জানাশোনা যেবার রশিদ আপা, আমাদের জেবার রশিদ আপা ওনারা অনেক সিনিয়র। একসময় জেবার রশিদ আপার সাথে পরিচয় হলো, এইরকম ভাবে জানতে পারলাম যে আস্তে আস্তে এগুলো অর্কিড। তারপরে আস্তে আস্তে ঝোঁক হলো বাইরের অর্কিডের প্রতি, দেশের বাইরের। তখন আবার আপনি হয়তো জানতেন যে ভদ্রকবির একজন ডাক্তার ছিলেন, উনি ছিলেন আমার মানে শাশুড়ির বোনের ছেলে, আপন বোনের ছেলে। তো ওনার ভাবি আবার ছিলেন তাসলিমা কবির। আচ্ছা, ভাবি অর্কিড নিয়ে খুব ইয়ে করতেন। ওই ভাবির উৎসাহে আস্তে আস্তে বাইরের অর্কিড চিনলাম। কয়েক বছর আর কি ভাবি পরিচয় করা দেওয়ার পরে আস্তে 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 আমার মধ্যে ওইটা রপ্ত হয়ে গেছে। এখন অর্কিড আপনার এই যে পুরো ছাদ বাগানে কতগুলো অর্কিড আছে? ছাদ বাগান আর পুরো বাড়ি মিলে আমার বাসায় তো পুরো একটা বাগান, পুরো বাড়ি মিলে
অন্তত 600টা হবে, 600 বেশিও হতে পারে, কারণ অনেক আমার নাম গাছে না গাছে জানা। মাউন্টিং আচ্ছা, করা, হ্যাঁ মাউন্টিং নাম করা জানা, আছে, কিন্তু নাম আমার জানা সব মানে সময় নাম আমার মনে মনে থাকে থাকে না, না। মনে থাকে না। আর এখন এগুলো আর কি হয়ে গেছে যেমন মানে জীবন সঙ্গী, জীবন সঙ্গী। মানুষের আসে না জীবনে অনেক সময় উত্থান পতন, হ্যাঁ, আপনারা তো কোনো ধরে অনেক কারো কাছ ধরনের, হ্যাঁ থেকে কারো কষ্ট কাছ থেকে পাওয়া, কষ্ট কথা, পাওয়া। এই সব মিলে একসময় আমি আস্তে আস্তে সব সামাজিক ইয়ে থেকে পরেই সামাজিক হ্যাঁ, ইয়েতে একটু কম মিশি, একটু কম ইয়ে করে আমি নিজেকে গাছের সাথে, এগুলার সাথে ইয়ে এগুলার করে সাথে। দিছি, এগুলার সাথে আমার লাগে যেন। গাছ তো মনে নিজেরা ধরেন একটা হতাশা থেকেও বের করে নিয়ে আসে, হ্যাঁ হ্যাঁ আসলে ভালো সময় কাটে, সব মিলায় গাছ আসলেও বন্ধু, পরিবেশ বন্ধু যে হ্যাঁ, বলা, হ্যাঁ, এটা গাছ আসলে কোনোভাবেই মানে উপকারিতা ছাড়া অন্য কিছু না। নাই। আর এই যে আসলে- আমরা দুজন একটা বসে আছি মানে প্রকৃতির মাঝে, আসলে তো সবুজের মাঝে বসে আছি। হ্যাঁ, আর শহরে তো এখন ধরেন চারিদিকে হাই রাইজ বিল্ডিং, এইটুকুর মধ্যে নিজের মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আমি যখন ছোটবেলায় আর কি আমরা সবাই মনি গাছ করি, আমি আর কি একটু বেশি ইয়ে হয়ে গেছি, বেশি, সবাই চিনে জানাশোনা হয়ে গেছে, একটা ইয়ে হয়ে গেছে। তো একসময় আব্বার উপর অনেক রাগ হতো, খেলাধুলা করতে দিতেন না, কিন্তু এখন যখন প্রত্যেক দিনই ফজরের নামাজের পরে না হলেও আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পরে, চলে যখন আমি এগুলা করি গাছের আমার মনে জন্য হয় যে চলে এত সুন্দর একটা জিনিসের সাথে, বিশেষ করে আমার আব্বা মা যে ইয়ে করে দিয়ে গেছেন, একটা মনে হয় যে- প্রশান্তির জায়গা। হ্যাঁ এই যে আসলে এখন তিন হ্যাঁ, এই যে মেয়ে- ধরেন আপনার চারিদিকেই তো বিল্ডিং, আমার এখানে তো 3 মনে হয় যে মেয়ে, একটা হ্যাঁ, শান্তির জায়গা। তিন মেয়ে বাইরে, বাইরে আর আমাদের একজন তো সাথে ঢাকায়, নাই। একজন ঢাকায়, দুইজন দুইজন বাইরে, দেশের বাইরে। ওদের কথাও আমি ভুলে যাই, যখন একের সময় একজন মানে ভুলে যাই। গাছের মায়ায়। আমি ফোন করতেও ভুলে যাই, সকালে হয়তো মেয়ের সাথে 9টা কথা বলার কথা, আমার একদম মনেই থাকে না। পরে হয়তো আমি লিখি যে আমার এই অসুবিধা ছিল বা ইলেকট্রিসিটি ছিল না, রাগ স্বাভাবিক, ওদের তো স্বাভাবিক। কষ্ট হয়। হ্যাঁ, তো এগুলো তো আপনার সন্তান এখন, হ্যাঁ এগুলা সন্তান, নিজের সন্তানের মতো। এগুলো আপনার কি পরিচর্যা নিজেই করেন? কোনো নিজের হাতে? মানে এগুলার জন্য কোনো হেল্পিং হ্যান্ড নাই। হেল্পিং হ্যান্ড নিজের আমার হাতেই করেন, হাজবেন্ড মানে সাহায্য করেন, অর্কিডের সবকিছু না বুঝলেও মানে এই যে মাউন্টিং করে দেওয়া, Mounting করে শক্ত দেওয়া। কাজগুলো তো আমি যে করতে গুলা পারেন। পারি না, এগুলা করে দেওয়া বা পরিচর্যা করা। মাঝে মাঝে ঝগড়াও লেগে যায়, আমি হয়তো দিয়ে যাচ্ছি ফার্টিলাইজার একদিকে, উনি পিছন থেকে দিয়ে যাচ্ছেন পানি, পানি, আচ্ছা এইগুলা তো হয়, চলতে থাকে। আমি পানি ফার্টিলাইজার স্প্রে করতেছি, উনি পিছন থেকে দিলেন কতগুলো পানি স্প্রে করে, এই সব চলে। তারপর সব মিলায় উনার সহযোগিতাই তো আপনার এই হ্যাঁ, পর্যায়ে চলে তারপরে আসে। এক সময় ওই তাসলিমা কবির ভাবির সাথে খুব মাথায় ঢুকলো যে একটা সিলেট একটা অর্কিড সোসাইটি করা Society। দরকার। এটা কত সালে? 98 এরকম 98 সময় আছে। হবে আর কি। ওনাকে বললাম যে ভাবি আমি তো একটু বাংলাদেশ অর্কিড সোসাইটি জয়েন করতে চাই। তারপরে ভাবি আস্তে আস্তে করে নিয়ে গেলেন। ওখানে অনেক কিছু হয়তো মন মতো আমার হয়েছে, না, অনেক কিছু হয় না, মানে আমার ধারণা অন্যরকম। ওখানে গিয়ে দেখলাম, অন্যরকম। ওখানে দেখলাম সব যে হাই প্রোফাইলের মানুষজনরা, আচ্ছা, ওখানে সবাই মাসে একবার মিটিং হয়, ওখানে সবাই বসেন, গল্প করেন, তারপরে একটু খাওয়া দাওয়া হয়, রেজিস্টারে সাইন আচ্ছা। হয়, কেকের এইসব দেখে দেখে আস্তে আস্তে ওইসব চিন্তা ভাবনা থেকে আস্তে আস্তে 2015 সালে সিলেটে সিলেটে কি আমরা এখনো আছে আপনাদের সোসাইটিটা? অর্কিড সোসাইটি আছে, কিন্তু আমাদের যারা মেইন, হ্যাঁ, আপনি তো প্রথমে সভাপতি ছিলেন তারপরে আমাদের মেইন একজন মারুফ, সে চলে গেছে দেশের বাইরে। তারপরে দিলরুবা মুনমুন, আগের মতো আপনাদের কার্যক্রমটা ওনারা সবাই ব্যস্ত এখন তো প্রায় ছাদ বাগান দেখা যায় যেগুলো এখন করতেছেন সবাই। আর তখন মানে আরো ইয়াং জেনারেশনের মধ্যে অনেক উৎসাহিত হয়েছে। আচ্ছা, মানে আমি একটু জানতে চাচ্ছি আপনার, আমি তো শুনেছি আপনি একবার একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিলেন, এটা মানে এত কিছু পরেও আপনি মানে এই যে একটা সুন্দর একটা ইয়েটা করলেন, এত মনের জোর আপনি কোথা থেকে পান? 2002 সালে আমি খুব মারাত্মক ভাবে ট্রেন অ্যাক্সিডেন্টে, আমার 17 দিনের মতো আমি কিছু বুঝতেই পারতাম না। তো এরপরে ওখান থেকে উঠার পরে আর কি আমার মানে আমি এমনি কোনোদিন মানে খুব যে টাকা পয়সা খরচ করে মানে লাইফস্টাইল যে খুব হাই ভাবে ইয়ে করা, মেনটেন করা, পার্লার যাওয়া, ওগুলো আমার কোনোদিনও, আমার মানে আব্বাই আমাদের ভিতরে আপনাদের গড়ে উঠেছিল যে আসলে আব্বা আর কি বলতেন যে চুরি পরা মানে তোমাকে শিকল পরা, হ্যাঁ তুমি নূপুর পরবা, তোমার পায়ে শিকল পরে। ওই মেন্টালিটিতে আমরা প্রতিটা অর্কিডেরই দেখছি অনেক দাম। আমি যখন নার্সারিতে যাই, আপনার এগুলার পুরোটাতে মানে আমি এমনি জানতে চাচ্ছি আনুমানিক কত হবে এতগুলা অর্কিডের, মানে বাজার মূল্য হিসাব করলে কত হবে? আমার পুরো অর্কিডের বাজার মূল্য হিসাব করলে 10 লক্ষ টাকা হবে। এটা তো আপনার অনেক বিশাল একটা সম্পদ, কিন্তু এটা হচ্ছে মনের সম্পদ। আছে আমাদের অর্কিড সোসাইটির
মোকাম্মেল ওয়াহিদ ভাই আছেন, উনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের আর কি উনি পড়ান। তো আমি ভাইকে বলে রাখছি যে ভাই যেদিন আমি থাকবো না, যেহেতু আপনি আমার সোসাইটিতে আমার এই বাগানটা পুরো আপনি ওই যে রায়নগর শিশু পরিবারে দিয়ে দিবেন, পুরো বাগানটা বিক্রি করে হোক, যেভাবেই হোক। কারণ আমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ওদের সাথে ইয়ে হয়ে গেছি। আচ্ছা, সব সময় সারা বছর কোনো না কোনো শিশু পরিবার আমি ওইখানে, হ্যাঁ রায়নগর শিশু পরিবার, ওখানে মেয়েরা তো, হ্যাঁ মেয়েরা, আমার মনে হয়েছে যে মেয়েদের জন্য কিছু করা উচিত, মেয়েরা লেখাপড়া করবে। আমি চেষ্টা করি ওরা একটু ভালো লেখাপড়া করার জন্য, একা না পারলেও আমি বিভিন্ন জনের সাহায্যে ইয়ে করি। একসময় আমি নার্সারি গাছ বিক্রি করে ওদের জন্য করতাম। এখনো আমি কোনো এক ফাঁকে যদি নার্সারি ভাইদের সাথে এক্সচেঞ্জ করি বা ইয়ে করি, ওই টাকাগুলো আমি ওদের সাথে দিয়ে পিছনে ওদের জন্য দিই। আমি বলি ওই যে এক্সিবিশনের সময় যে ভাই নিয়ে যান আর টাকাটা আমাকে দিয়ে দেন, এইরকম। বা ওই করোনাকালীন সময় আমি নার্সারি ভাইদেরকে গাছ দিয়েছি, দিয়ে বলছি এগুলো আপনারা নেন আর এটার বিনিময়ে টাকাটা করোনা ইয়েতে দেন। আচ্ছা, আমি চাইছি যে অন্তত বারান্দায় 8-10টা অর্কিড করতে পারবে, এটা এই জন্য আমি এটাকে বসাচ্ছি উৎসাহিত করার জন্য সবাইকে। এটা পুরাই ইয়ে হয়ে যাবে তখন আমি এটার ছবিটা দিবেন। আর আরো এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে সবার সাথে একটা ভালো, এবং আপনার যে এটা সবাইকে জানানো যায়, বিশাল নেটওয়ার্ক। আর আমাদের যেমন ছোট ছোট কম বয়সী যারা এদের মতো ইয়াং জেনারেশন, ওরা এখন খুব ভালো করতে। এমন না যে আমরা সব পারি, আমরা ওদের কাছ থেকে শিখি, আবার ওদেরকে শিখি। ওদের কি আপনার কি মনে হয় যে মানে ওদের উৎসাহ অনেক বেশি? ওদের উৎসাহ অনেক বেশি, ওরা জানে ওরা আমরা ছিলাম, আমি বলি সবসময় ওদেরকে যে আমরা হলাম ভূগোল আর তোমরা হলা গুগল। অবশ্য ভূগোল আর গুগলে অনেক তফাৎ আছে। ভূগোল হলো ইন্টারন্যাশনাল একটা ইয়ে, যেটা থেকে আমাদের ইয়ের সাথে সবকিছু মিলবে না। তারপরে ওরা তো পড়াশোনা করে, আমরা তো এগুলো পড়াশোনা করি না আগে। এখন তো যে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, সবকিছু জানা যায়। আর আমাদের যেহেতু আমরা প্রকৃতির সাথে কাজ করি, আমাদের খারাপও লাগে না। ছোট ছেলে পুলা আমরা ফোন করে জিজ্ঞেস করি যে তোমার এটা আমার এরকম হয়ে গেছে, এখন আমি কি করব। ওরা আইডিয়া দেয়, ওরা বলবে যে আন্টি আপনাকে আমরা বলবো, কিন্তু তারপরেও আবার ওদের শেখার আসলে কোনো শেষ নাই। বা আপনার শিক্ষাটাও যে সবার মাঝে দিচ্ছেন, এটাও তো মানে ওদের শিক্ষাটা আমরা নিচ্ছি। এই যেমন রওশনজলি, একসময় সে আসতো আমার কাছে, এই গাছটা আন্টি কিরকম, ওই গাছটা কোথেকে আনছেন। এখন আমার মনে হয় যে রওশনজলি কে যদি দাঁড় করানো যায় এরকম একটা ইয়েতে, দেখা যাবে সে বাংলাদেশে 3rd 4th হয়ে যাবে। অমরাবতীর সাথে, তারপরে বিভিন্নখানে আমরা গাছ লাগাবো। অমরাবতীর সাথে তো খুব দূর দূরান্তে। অমরাবতী তো শুধু গাছ না, ওদের তো অনেক ধরনের যখন যেটা উপস্থিত, যখন যেটা সামনে পড়ে তখন ওইটাতে দৌড়ায় তো যাইতে হয়। আমি যাইতে না চাইলে ওরা, আপনি তো প্রকৃতির সাথে মানে প্রকৃতির মানুষ একজন, যাইতে ভালো লাগে। হয়তো একটা বিয়েতে যাওয়ার ইচ্ছা হয় না, বেড়াইতে যাইতে ভালো লাগে। বলে অনেকে, একদিন আমার বোন বলতেছিল, আচ্ছা বুবু আমাদের বাসায় তো আসো না, কিন্তু দেখছি গাছের ছবি দেখছি, ওই কোথায় গেছো এরকম আর কি। আমি বলি না, ওইটা তো একটা আলাদা নেশা, ওইটা নেশা পেশা। আমরা আসলে শেষের দিকে আপনার সাথে আরেকটু জানতে চাচ্ছি, মানে পরবর্তী প্রজন্মের জন্য আপনার কি ইয়ে থাকবে, যে ওরা কিভাবে নিজেদেরকে গড়ে তুলবে? যে সবুজায়নের এখন যে যুদ্ধ চলতেছে সারা বিশ্বেতেই জলবায়ু পরিবর্তনের জন্য, এবং শহরে তো এখন ধরনের সবগুলাই মানে এই দালান কোঠা হয়ে গেছে, ইট কংক্রিটের শহর যেটা বলা হয়। এইখানে সবাই চেষ্টা করে, এখন তাদের জন্য আপনার কি ইয়ে থাকবে? ওদের জন্য তো এইটুকুই বলার আছে, এখন তো জায়গা নাই, ওরা তো জায়গায় ইয়ে করতে পারবে না। এই জন্য ওরা ওই ছোট্ট পরিসরে বারান্দায়, আসলে এখন অনেক রকম সুযোগ সুবিধা আছে, অনেক রকম জিনিস বের হচ্ছে, খাঁচা, এইটা সেইটা, বক্স, বিভিন্ন। ওরা চাইলে ওরা ওইভাবে করতে পারবে। বারান্দা, ব্যালকনি, জানালা, আজকালকে জানালাতেও করতে, আর নতুন প্রজন্মরা করতেছেও। আর আমি আশা করি যে ওরা করবে, ঘরে ঘরে এরকম হবে। আমরা আশা করি যে আপনার এই যে আজকে যে ছাদ বাগান দেখলাম, মানে এটা সবার মাঝে আসলে গড়ে উঠুক, কারণ সবুজের তো দরকার আছে, অক্সিজেনের দরকার আছে। অক্সিজেন না হলে তো আমরা বাঁচবো না। সেই দিন আমি একটা পোস্ট দিছিলাম যে হয়তো আমার শেষ পোস্টটা হবে একটা ফুলের পোস্ট। অনেকে রাগ করছে, আমাকে ইনবক্সে বলছে কেন এরকম কথা। তা আমি বলি না, ওইটা তো একটা ভালো ইয়ে থেকে বলছি যে কষ্ট পেয়ে হয়তো মরবো না, হয়তো একটা আপনার ভালো লাগা নিয়ে ফুলের পোস্ট দিলাম, গিয়ে দিতে গিয়ে দেখলাম হয়তো বিদায়ের ঘন্টা বেজে গেল।
তারপর আমরা এরকম চাই আর কি। আপনি আরো মানে আমাদের মাঝে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রকৃতির সাথে নিয়ে আমাদের মাঝে আপনি থাকুন। এবং শুধু প্রকৃতি না, এবং আপনি যে মেয়েদের জন্য অনেক কিছু করতেছেন আজকে শুনলাম আপনার কাছ থেকে, এটাও যাতে সবার মাঝে হ্যাঁ। ছড়িয়ে পড়ে। হ্যাঁ, মেয়েদের আমি জন্য চাই সবার জন্য যে করতে মেয়েরা হবে। পড়াশোনা পড়াশোনা বা করুক, সামনে এগিয়ে বা চলুক। এখন সামনে আমার ইচ্ছা আছে, হ্যাঁ, সুবিধা করতে পারতেছি না যে কয়েকটা মেয়েকে আমার নিচে, আমরা যেহেতু একা থাকি, ওরা টেইলারিং থেকে কাজ শিখে এখানে বসে কাজ কাজ করবে, করবে। এখানে রেখে কাজ করে স্টক করে ওরা বাইরে নিয়ে বাইরে নিয়ে বিক্রি করার চেষ্টা করবে। এরকম আমার একটা প্ল্যান অনেক বছর ধরে, আমরা আশা করি 3-4 বছর ধরে, কিন্তু আপনার এই এখনো ওই সুবিধাটা করতে পারতেছি না। আমরাও আশা করি যে চেষ্টা আপনার এই করতেছি। মানে কাজটা যাতে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এবং আমরাও আশা করি যে আপনার অনুপ্রাণিত হয়ে যাতে আমরাও করতে পারি, এবং আপনাদের দুজনের জন্য, এবং আপনারা দুজন যেভাবে এই যে ছোট্ট একটা বাসা না, বাসাকে একটা আসলে মানে বনের প্রকৃতির মধ্যে পুরো নিয়ে আসছেন, পুরো মানে শহরের মধ্যে একটা জায়গা, এটার সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা আশা করি। আপনারা দুজনেই মানে সুস্থ থাকবেন, এটা আমরা আশা করি। সুস্থতার সাথে সবকিছু নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আমিও দোয়া করি তোমরাও মানুষকে এরকম উৎসাহ দাও। হ্যাঁ, আপনার উৎসাহে যাতে আমরা উৎসাহিত হতে পারি এবং আরো সবাইকে যাতে উৎসাহিত করতে পারি, আমরাও চেষ্টা করবো। হ্যাঁ, সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আমাদেরকে যে আজকে সুযোগ করে দিয়েছেন, এবং প্রকৃতির মাঝে থেকে যাতে প্রকৃতির সাথে আমরা নিজেদেরকে বিলিয়ে দিতে পারি, এটাই থাকবে আমাদের প্রত্যাশা। আপনারা সুস্থ থাকবেন। তোমরাও ভালো থাকো।